হালুয়াধারির মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। আমি তখন ভাবতেই পারিনি একটা সাধারণ স্কুলের পুনর্মিলনী থেকে এইরকম এক রহস্যের শুরু হতে পারে, যেখানে সংখ্যা শুধু সংখ্যা নয়, মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে কাউকে। এমন নয় যে আমি খুব নিয়ম করে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতাম, কিন্তু নরসিংহ বিদ্যা মন্দিরের 50 বছর পূর্তি, এই একটা কারণেই মনে হলো একবার দেখা করে আসি অনেক বছর পর। ভিডিওটির নিচে কমেন্টটিকে পাশে সরালেই হাইপ অপশন পাবেন, ওটা হাইপ করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রোদ ঝলমলে দিন। আমি স্কুলে ঢুকেই দেখলাম চারদিকে ব্যানার, বেলুন আর সেই চির চেনা মাঠটা, যেটা এখন অনেক ছোট মনে হচ্ছে। রেজিস্ট্রেশন টেবিলে নাম লিখে ঢুকতেই দেখি একটা মুখ, অনিন্দ্য সরকার। সাদা কোট, রোদ চশমা, ফোনে ব্যস্ত। আমাদের স্কুলের স্টার ছিল। অনেকের চোখে ঈর্ষার, আবার অনেকের চোখে প্রশংসারও। আমার কাছে সব সময় মনে হতো ও নিজেকে একটু বেশি গুরুত্ব দিত। পাশ থেকে এক গলা এলো, হে পেয়ার, এ চিনলি? আমি ঘুরে দেখি সৌরভ মুখার্জি। হেসে হেসে বলল, হে অনিন্দ তো বদলায়নি একটু। আমি একটু হেসে বললাম, তোরও খুব একটা বদল দেখছি না। আবার স্কুলে এসে সবাই একটু আধটু ভদ্র হয়ে যায়, বুঝলি? আমরা দুজনে মাঠের এক পাশে দাঁড়িয়ে গল্প করতে করতে দেখছিলাম কে কে আসছে। হঠাৎ চোখ পড়ল একটা টেবিলের পাশে রাখা পুরনো ম্যাগাজিনের কপিতে। নাম ছিল অঙ্ক ও অদ্ভুতুরে। কৌতূহলবশত একটা তুলে নিলাম। ভিতরের একটা পাতায় দেখা গেল হাতে লেখা এই সংখ্যাগুলো: 13, 21, 34। নিচে লেখা, ভুলে গেলে চলবে না, আমি কিন্তু গুনে রাখছি। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা কিছু একটা বয়ে গেল। অনুষ্ঠান চলতে থাকলেও আমি একবার পুরনো বিল্ডিংটার দিকে হাঁটলাম। ওইখানে আমার অনেক স্মৃতি, অনেক না বলা কথা জমেছিল। হঠাৎ দেখলাম ত্রিনা দে আর রিমি সেন পুরনো ক্লাসরুমে ঢুকছে। ত্রিনা বলল, এই ঘরে তো অনিন্দ প্রথম নাটক করেছিল, মনে আছে? রিমু একটু হেসে বলল, তুই ছিলি তার ফোনটা, চোখে চোখে তাকিয়ে সব বলতিস। ওরা হেসে ফেলল, কিন্তু ত্রিনার মুখে কোথায় যেন চাপা কিছু লুকানো ছিল। হয়তো পুরনো কিছু রয়ে গেছে ওর ভিতরে। আমি আবার ফিরে এলাম স্কুলের মাঠে। এক কোণে দেখলাম অরিন্দম লাহা স্যার দাঁড়িয়ে আছেন, চোখে চশমা, মুখে গম্ভীরতা। আমি ওনাকে নমস্কার করতে উনি এক পাশে তাকিয়ে বললেন, দেখলি সংখ্যাও স্মৃতি ধরে রাখে। আমি চমকে বললাম, স্যার আপনি কিভাবে জানলেন আমি? কে কি দেখছে সেটা বুঝতে শেখো পিয়াল। অঙ্ক কখনো কখনো ইতিহাস হয়ে দাঁড়ায়, কিন্তু হিসেব ঠিক থাকে, মুছে যায় না। এই বলেই উনি চলে গেলেন। আমি আবার ফিরে তাকালাম সেই সংখ্যার দিকে, 13, 21, 34। এটা আমি কোথাও যেন দেখেছি আগে। হঠাৎ মনে হলো এ তো একা বুঝবো না। আমার দরকার বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়কে, মানে বোধিদাকে। ওর ফোন নাম্বার এখনও আমার কন্ট্যাক্টে সেভ আছে, বোধিদা। আমি একটুও সময় না নিয়ে ফোন করলাম। হ্যালো বোধিদা, পিয়াল বলছি। একটা অদ্ভুত জিনিস দেখলাম স্কুল রিইউনিয়নে। পুরনো ম্যাগাজিনে কিছু সংখ্যা লেখা, 13, 21, 34। আর নিচে লেখা, ভুলে গেলে চলবে না, আমি কিন্তু শুনে রাখছি।
ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর বুদ্ধিদা বলল, পেয়াল, এ শুধু সংখ্যা নয়, এটা একটা হিসেব, এবং যার হাতে এই হিসেব সে কিছুতেই বলতে চায় না। আমি আসছি। স্কুলের পুরনো ভবনের করিডোরে দাঁড়িয়ে কেউ একটা টেক্সট টাইপ করছে। তার আঙুলে কাটা দাগ, আর ফোনের স্ক্রিনে লেখা নেক্সট 05। সে বলে ওঠে, গণনা তো এখনো শেষ হয়নি। সকাল গড়িয়ে দুপুর। স্কুলের প্রাক্তনী সম্মেলনের আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে। তবু একটা অদ্ভুত অস্বস্তি আমার বুকের মধ্যে যেন জমে আছে, যেন কেউ কোথায় বসে সব দেখছে, সব হিসাব রাখছে। আমি হঠাৎ তাকালাম দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, আমাদের বোধিদা। হলুদ পাঞ্জাবি, চোখে পাতলা চশমা, হাতে এক কালো মলাটের নোট বই। তার চোখ আমাকে দেখে থামল। আমার মধ্যে যতগুলো প্রশ্ন জমেছিল এক ঝলকে মনে হলো ও সব বুঝে ফেলেছে। আমি ওকে নিয়ে পুরনো বিল্ডিংয়ের দিকে হাঁটতে শুরু করলাম। তুমি এখনো বদলাওনি, তাই না? আমি বললাম হেসে। বোধিসত্ত্বদা হালকা মাথা নাড়ল। বদলে যাওয়া আর নষ্ট হয়ে যাওয়া এক জিনিস নয়। বদলেছি, কিন্তু সংযত হয়েছি। সংখ্যাটা কোথায় দেখলি? আমি ব্যাগ থেকে সেই ম্যাগাজিনটা বের করে দিলাম। বোধিদা খুঁটিয়ে দেখল। চোখে তার চিন্তার রেখা। 13, 21, 34, এ তো ফিবোনাচি ধারার সংখ্যা। কিন্তু এখানে লিখেছে, ভুলে গেলে চলবে না, আমি কিন্তু গুনে রাখছি। কার উদ্দেশ্যে? আমি বললাম, জানি না। ম্যাগাজিনটা পুরনো, সম্ভবত 2007 বা 2008 সালের স্কুল ম্যাগাজিন। বোধিদা ধীরে ধীরে বলে উঠল, তাহলে ঘটনা আরো গভীরে প্রথিত। স্কুলের এই ভবন কবে থেকে বন্ধ? 10 বছর তো হবেই। ওই ঘটনার পরই ভবনটা পুরো সিল করে দেওয়া হয়েছিল। কোন ঘটনা? ওর প্রশ্নে থেমে গেলাম। আমি মাথা নিচু করে বললাম, একটা ছাত্রের মৃত্যু হয়েছিল। নাম ছিল সায়ন। সবাই বলেছিল আত্মহত্যা, কিন্তু ঠিক কেন বা কিভাবে সেটা কেউ বলতে পারেনি। বোধিদা বলল, স্মৃতি অনেক সময় চোখে ধরা দেয় না, কিন্তু মনে থাকে। এই গল্পটা চোখে দেখা নয়, মনে দেখা। আমরা ভবনের ভিতরে ঢুকলাম। মেঝেতে ধুলো জমে, কিন্তু কারা যেন পায়ের ছাপ রেখে গেছে, একেবারে তাজা। এখানে কেউ এসেছে? বোধিসত্ত্বদা ফিসফিস করে বলল, কিভাবে বুঝলে? পায়ের ছাপ দেখে। এবং কৌতূহলের কারণ, ছাপগুলো এক জায়গা থেকে শুরু নয়, বরং মাঝপথ থেকে শুরু হয়েছে। একটা পুরনো ক্লাসরুমের জানলা খুলে আমরা ভেতরে ঢুকলাম। ভাঙা বেঞ্চ, জং ধরা টেবিল। টেবিলের উপর একটা চক দিয়ে লেখা দেখা গেল, 0 থেকে 5, আর মাত্র 4টে। বোধিদা সেই লেখাটার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, এর মানে কি? তুমি বলেছিলে নেক্সট 05 লেখা ছিল এক জায়গায়, তাই তো? আমি মাথা নাড়লাম। তাহলে 0 থেকে গুনেছে কেউ। 1, 2, 3, 4, এখন 5 আসছে, মানে 5 জন টার্গেট। কারা সেটা বের করতে হবে। আমি বললাম, তাহলে অনিন্দ, ও কি এই গণনার একজন? বোধিদা চুপ করে রইল। তারপর গম্ভীর গলা বলল, গণনা কখনো ভুল হয় না, কিন্তু মানুষ ভুল করে। আমার ভয় হচ্ছে এই ভুলটা এবার খুব বড় হতে চলেছে। স্কুলের 2nd ফ্লোরের পুরনো সায়েন্স ল্যাব। জানলার ধারে একটা অন্ধকার মোড়া ঘর। একজন দাঁড়িয়ে আছে, তার আঙুলে একটা কাটা দাগ, হাতে মোবাইল। স্ক্রিনে লেখা নেক্সট অনি। সে ফিসফিস করে বলল, চোখে দেখা যায় না অনেক কিছু,
কিন্তু মনে জমে থাকে আজ সেই হিসেব মেটানোর দিন। আমি আর বোধিদা পুরনো ভবনের করিডোরে দাঁড়িয়ে আছি। দেয়ালে হাত রেখে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় তাকিয়েছিল সোজা সামনের দিকে, একেবারে নিরিবিলি ক্লাসরুমের দরজার দিকে, চুপচাপ দাঁড়িয়ে, যেন বাতাসের মধ্যে কিছু শোনার চেষ্টা করছে। এই ভবনে সেই ছেলেটা সায়ন মারা গিয়েছিল? ওর প্রশ্নটা ঠান্ডা ছিল কিন্তু স্পষ্ট। আমি আস্তে বললাম, হ্যাঁ, এই সায়েন্স ল্যাবে বলা হয়েছিল দুর্ঘটনা, কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলেনি। তারপরেই ভবন বন্ধ হয়ে যায়। ও মাথা নাড়ল, যেন একটা পাজল মেলার চেষ্টা করছে। পেয়াল, সংখ্যাগুলো কিভাবে এসেছিল মনে পড়ছে? আমি বললাম, ম্যাগাজিনে প্রথম 13, 21, 34, তারপর ভবনের দেওয়ালে 0 থেকে 5, তারপর তুমি নিজেই দেখলে ফোনে লেখা নেক্সট অনি। বোধিদা এক টানা নোট নিচ্ছিল। হঠাৎ চঞ্চু ফোন করলো। ও বলল, হ্যাঁ দাদা, অনিন্দ সরকারের ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটি কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, আর একটা স্টোরি ছিল যা এখন ডিলিটেড। আমি বললাম, স্টোরিতে কী ছিল? হ্যাঁ, একটা ছবি, পুরনো স্কুলের ম্যাগাজিনে সংখ্যা লেখা পাতাটা, আর ক্যাপশন, আবার সেই পুরনো খেলা শুরু হয়েছে। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা কিছু একটা নেমে গেল। বোধিদা বলল, সে বুঝেছিল কিন্তু গুরুত্ব দেয়নি, সেটা ওর ভুল। অনিন্দ সরকার, উচ্চতা প্রায় 6 ফুট, ধপধপে ফর্সা গায়ের রং, কাঁধ ঠেলা চুল, মুখে ট্রিম করা দাড়ি। মুখের রেখাগুলো স্পষ্ট, কিন্তু অভিব্যক্তি বরাবরই একটা নিরাসক্ত আত্মবিশ্বাসে মোড়া। চোখের দিকে তাকালে বোঝা যায় লোকটা অনেক কিছু দেখে এসেছে এবং আরও কিছু গোপন রেখেছে। সেই অনিন্দ এখন স্কুলের লাইব্রেরি ঘরে একা বসে, হাতে ধরা একটা অ্যালবাম, ভেতরে পুরনো ছবি। হঠাৎ একটা পাতার পিছনে চোখ আটকে গেল। ছবির পিছনে লেখা ছিল, তুই তো গুনেই রাখিস সব, তাই না অনি? নিচে 3, 1, 4, 1, 5, 9। অনিন্দ চুপ করে রইল, তার ঠোঁটের কোণে হালকা হাসি। পাই, এবার তুই গুনছিস আমাকে? সে ফোনটা অন করে ভিডিও রেকর্ড মোডে বলে, এই যদি শেষবার হয় তাহলে হিসেবটাও শেষ হওয়া দরকার। বোধিদা হিসেব শুরু করে। আমরা তখন স্কুলের খোলা মঞ্চে দাঁড়িয়ে। অনুষ্ঠান শেষ, সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে। বোধিদা একটা সাদা বোর্ডে 3টে সংখ্যা লিখল, 13, 21, 34। তার নিচে লিখল 0, 1, 2, 3, 4, 5। পাশে সেই পাইয়ের সূত্র 3.14159। বোধিদা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ফিবোনাচ্চি ধারার পর এলো পাই, বৃত্তের পরিধির সূত্র। গণনা আর জ্যামিতি একসঙ্গে মেশানো। খুনি অঙ্ক জানে, কিন্তু এর চেয়েও বেশি সে জানে কার বুকে কতটা ক্ষত জমে আছে। আমি প্রশ্ন করলাম, তাহলে এখন কি করব? বোধিদা কপাল ছুঁয়ে বলল, অনিন্দর সঙ্গে দেখা করতে হবে, কিন্তু তাড়াতাড়ি। আমি চাই ওকে জিজ্ঞাসা করি, তুই ঠিক কি গুণে রাখছিলি? অন্ধকার নাচছে। পুরনো স্কুল ভবনের পিছন দিকে একটা ঝোপের ধারে একটি রক্তাক্ত চামচিকা পড়ে আছে। একটা হাত সাদা শার্টের হাত ছেঁড়া, রক্তে ভেজা। বেঞ্চের নিচে পড়ে আছে সেই অ্যালবাম, আর পাশে রাখা অনিন্দ সরকারের ফোন। স্ক্রিনের শেষ ভিডিওটা হাফ রেকর্ডেড অবস্থায় দাঁড়িয়ে আছে। সেখানে অনিন্দ বলেছিল, হিসেবটা এবার পূরণ করতে হবে, নয়তো। ভিডিও কাঁপতে কাঁপতে থেমে যায়। আমি জানতাম কিছু একটা হবে, কিন্তু এভাবে
আমার গলা শুকিয়ে যাচ্ছিল। সেই সন্ধে হালকা বাতাস বইছিল স্কুল মাঠে, প্যান্ডেল খুলে ফেলা হচ্ছিল, সবাই ধীরে ধীরে চলে যাচ্ছিল। আমি আর বোধিদা তখনও মঞ্চের পিছনে দাঁড়িয়ে। ঠিক তখনই ত্রিনাদে ছুটে এলো, সাদা শাড়ি, সোনালি পার, মুখটা মৃতের মতো ফ্যাকাশে। অনিন্দ, অনিন্দ কোথাও নেই যেন। মানে? আমি এগিয়ে গেলাম। ওর ফোনে একটা ভিডিও এসেছে, কারা যেন বলছে রক্ত। আমি দেখতে পারিনি পুরোটা, প্লে করতেই বন্ধ হয়ে গেল। বোধিদা আমাদের দুজনের দিকে তাকালো। তার চোখে তখন এমন এক শীতল আগুন যেটা আমি আগে কখনো দেখিনি। পুরনো ভবনের পিছনে একটা ঘন ঝোপ ছিল। আমরা তাড়াতাড়ি সেখানে পৌঁছালাম। আর তখনই অনিন্দ্র মৃতদেহটা পড়ে আছে, একপাশে কাত হয়ে, সাদা শার্ট রক্তে রাঙা, গলায় মোটা কাটা দাগ, হাতে ধরা মোবাইলটা একপাশে পড়ে আছে, স্ক্রিনে ফ্রোজেন ভিডিও, পাশে পড়ে আছে সেই অ্যালবামটা, মুখ ফাঁকা, চোখের দিকটা ছিঁড়ে গেছে। আমি যেন ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্কুল জীবনের সেই অহংকারী সহপাঠী, যে নিজের কেরিয়ার আর স্টাইল নিয়ে গর্ব করত, সে আজ মাটিতে পড়ে আছে, চোখ দুটো অর্ধেক খোলা, ঠোঁটে জমাট বাঁধা রক্ত। চঞ্চু পরে ভিডিওটা উদ্ধার করলো। ভিডিওতে অনিন্দ বলছে, তুই যে বলেছিলি না তোর সংখ্যা শেষ হবে না। আমিও বলি, তুই যা গুনিস এবার আমিও গুনে রাখবো। তারপর হঠাৎ একটা আওয়াজ, কেউ ফিসফিস করে বলছে, ভাই শেষ হয় না নি, যাদের তুই ভুলে গেছিস তাদের সংখ্যা শেষ হয় না। তারপর একটা থাবা, ক্যামেরা ঝাঁকুনি এবং অন্ধকার। পুলিশ এলো, সবাইকে সরিয়ে রাখা হলো। বোধিদা মাথা নিচু করে খুব ধীরে হাঁটছিল, যেন প্রতিটা ঘাসের ডগা পড়ছিল তার নজরে। ওর গায়ে কোনো আচমকা প্রতিরোধের চিহ্ন নেই? ও বলল, মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে অনিন্দ জানতো কি হতে চলেছে, সে বাঁচার চেষ্টা করেনি, বরং সে প্রায় স্বেচ্ছায় দণ্ড নিয়েছে। তাহলে এটা আত্মহত্যা? বোধিদা থামল। না পিয়াল, ওর গলায় কাটার গভীরতা বলছে এটা কেউ করেছে, কিন্তু আশ্চর্য হলো ওর চোখে ভয় নেই, বরং একটা শান্তি। আমি চুপ করে গেলাম। বোধিদা এক হাত তুলে বলল, এটা প্রতিহিংসা নয়, এটা পুনরুদ্ধার। যে হারিয়ে গেছে সে ফিরেছে, আর ফিরেই হিসেব চাইছে। ঘটনার 2 ঘন্টা পরে স্কুলের সদর দরজার পাশের নোটিশ বোর্ডে একটা পোস্ট ইট নোট পাওয়া যায়। তাতে লেখা 13, 21, 34, 55। নিচে লেখা নেক্সট শো। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে পড়ে নিলাম, নেক্সট শো, সৌরভ মুখার্জি, আমার আরেক ক্লাসমেট, বড়সড় এক্সপোর্ট বিজনেসের মালিক, সব সময় হাসি খুশি, কিন্তু ভিতরে কেমন যেন অসৎ ভদ্রলোক, এর গন্ধ পেতাম আমি। বোধিদা পাশে দাঁড়িয়ে বলল, পরবর্তী শিকার তৈরি, এবং এই সংখ্যার প্যাটার্ন এখন আর শুধু অঙ্ক নয়, এটা কারা বেঁচে থাকবে আর কারা যাবে তার সংকেত। আমি জানতাম না কার মুখের দিকে তাকাবো, কার উপর বিশ্বাস করব। একজন সহপাঠীর মৃত্যু হয়েছে, রক্তাক্ত, নৃশংস, অথচ সেই মৃত্যুর মধ্যে এক অদ্ভুত শান্তি। কেউ যেন পূর্ব পরিকল্পনা করে একটা একটা করে দাগ কাটছে পুরনো পাতায়। আর এবার সৌরভ মুখার্জি। সৌরভ ছিল আমাদের ক্লাসের সবচেয়ে নিরীহ ছেলে। হালকা গমরঙা গায়ের রং, ঘাড়ে হালকা কুঁজ, চওড়া কপাল, আর সব সময় মুখে একরকম
রোমান্টিক হাসি, কথাবার্তায় সাবলীল, ব্যবসা নিয়ে সব সময় ব্যস্ত, কিন্তু ভিতরে ভিতরে চমৎকার ম্যানিপুলেটিভ। ও এখন বড়সড় ব্যবসায়ী, মুম্বাই কলকাতা মিলে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। ঘটনার একদিন পর আমি, চঞ্চু আর বদিদা গিয়ে পৌঁছালাম সৌরভের গল্ফ গ্রিনের ফ্ল্যাটে। তার বাড়ি ঢোকার মুখেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম। দরজার পাশে ঝুলছে এক ছোট্ট হ্যান্ডমেড পোস্টার, পুরনো বন্ধুরা সব মনে রাখে, তাই না? চঞ্চু ফিসফিস করে বলল, এই দেখলি, ওই লাইনটার মতো কিছু না কিছু আমরা আগেও দেখেছি। বদিদা কিছু না বলে চোখ বন্ধ করল, যেন লাইনটা গিলে নিচ্ছে। সৌরভ আমাদের দেখে হাসল। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় নিজে এসেছেন? এবার বুঝলাম ঘটনা কতদূর গড়িয়েছে। বদিদা বলল, তোর স্টাইল আছে সৌরভ, কিন্তু অনিন্দর মৃত্যু নিয়ে তুই কি জানিস সেটা শুনতে এসেছি, না হলে অনেক কিছু না বোঝা থেকে যাবে। সৌরভ একটু থেমে বলল, আসলে তোরা ভাবছিস সেটা খুন, কিন্তু জানিস অনিন্দ শেষ 1 বছর ছিল চূড়ান্ত বিষণ্ণ। ইনস্টাগ্রামে হাসির ছবি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই সায়নের মৃত্যু ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি চমকে বললাম, কিন্তু তুই তো সবসময় বলতি ওর সঙ্গে তোর সম্পর্ক ভালো ছিল। সৌরভ মাথা নিচু করে বলল, ভালো থাকার ভান করতাম ফেয়ার, কারণ ওর সঙ্গে পেরে উঠতাম না। সব সময় আমাকে ব্লেম ট্যাগ বানিয়ে রাখত। সায়নের ঘটনার পর তো আমাকেই সন্দেহ করেছিল। বদিদা এবার সরাসরি প্রশ্ন ছুড়ল, তুই সায়নের মৃত্যুর দিন কোথায় ছিলি? সৌরভ ঘাড় ঘুরিয়ে বলল, আমি ছিলাম বাসায় জ্বর নিয়ে। তবে ওই দিন রাতে অনিন্দ আমাকে একটা ভয়ঙ্কর মেসেজ পাঠায়। আমি জানি তোরা সবাই মিলে কি করেছিলি, এই হিসেব আমি রাখছি। চঞ্চু তখন অনিন্দর ফোনের মেটাডেটা ঘেটে বের করল। মৃত্যুর 1 ঘন্টা আগে সৌরভের ফোনে এসেছিল এই মেসেজ, নেক্সট ইউ। সৌরভ হতভম্ব, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। বদিদা ধীরে ধীরে এগিয়ে এলো ওর সামনে। তুই সায়নের মৃত্যুর কথা জানিস, জানিস কে কে জড়িত ছিল, কিন্তু ভুলে গেছিস সংখ্যা শুধু হিসেব রাখে না, সেটাও বলে দেয় কে কতটা চেপে রাখতে পারে। বদিদা এবার দেয়ালের দিকে তাকালো। সেখানে একটা ছবি, ক্লাস 10-এর গ্রুপ ফটো, সায়ন, অনিন্দ, সৌরভ, রিমি, তৃণা, হারামি। বদিদা আঙুল রাখলো সায়নের মুখের দিকে। হিসেব শুরু হয়েছিল এখান থেকে। সেদিন সন্ধে বদিদা আর আমি ফেরার পথে স্কুলের সামনে এসে দেখি লোহার গেটের ভিতর দিয়ে কেউ একটা খাম রেখে গেছে। ভেতরে একটা সাদা কাগজে লেখা 5589, নিচে কালি ছড়িয়ে লেখা নেক্সট তৃণা। আমি স্তব্ধ হয়ে গেলাম। তৃণা দে, যে সায়নের খুব কাছের বন্ধু ছিল, যার চোখে ছিল একটা চাপা অপরাধবোধ। বদিদা নিচু গলায় বলল, এই খুনির হাত শক্তিশালী নয়, কিন্তু ওর মাথা ঠান্ডা। ও জানে কে কোথায় কতটা দাগ রেখে এসেছে, আর হিসেব করতে করতে ও এগোচ্ছে। এবার তার পরের কিস্তি তৃণা। তৃণা দে আমার স্কুল জীবনের স্মৃতিতে ওর নাম মানে হঠাৎ থমকে যাওয়ার সময়। যতবার দেখা হয়েছে মনে হয়েছে ওর ভিতর জমে আছে কিছু, কথার আড়ালে মুখ লুকানো একরাশ ব্যথা। এবার সেই তৃণার নাম লেখা এক চিরকুট এসেছে, নির্বাক অঙ্কের নিচে ছাপা একটা হিসেবের পাতায়, নেক্সট তৃণা। আমি আর বদিদা দুজনে মিলে ঠিক করলাম এবার ওর সঙ্গে কথা বলতেই হবে, কারণ সংখ্যা বলছে সে পরবর্তী টার্গেট। আর আমরা জানি খুনি সময় মতো নিজের হিসেব মেটাতে ভুল করে না। তৃণার বাড়ি ছিল ঢাকুরিয়া লেকে, ছোট এক ফ্ল্যাট। ভেতরে ঢুকলেই বইয়ের গন্ধ, দেয়ালে সাদা কাপড়ে বাঁধানো কিছু স্কেচ
আর একটা বড় বাঁধানো ফটো সায়নের। ও দরজা খুলে দাঁড়ালো আমাদের সামনে। সাদা কালো প্রিন্টেড কুর্তি, চোখে স্পষ্ট ঘুমহীনতা আর চুল অগোছালো, কিন্তু মুখের মধ্যে একটা তীক্ষ্ণ স্পষ্টতা, যেন দীর্ঘদিন ধরে প্রস্তুত একটা উত্তর দিতে। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, এইরকম একজনকে আমার দরকার ছিল। বোধিদা বলল, হ্যাঁ আমাদেরও, কারণ তুই এখন খুনির পরবর্তী সংখ্যা, তুই জানিস তাই তো? তৃণা চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি শুধু জানি সায়ন মরেনি, ওকে মারা হয়েছে। তৃণার গলা কাঁপছিল, কিন্তু চোখ দুটো স্থির। সায়ন ছিল আমাদের স্কুলের সবচেয়ে প্রতিভাবান ছেলে, কিন্তু ওর বিরুদ্ধে একদিন মিথ্যে অভিযোগ ওঠে, প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বারের প্রশ্নপত্র আগে দেখে ফেলার, আর সেটা এনেছিল অনিন্দ আমাকে ফাঁসাতে। আমি বললাম, তুই কেন? তৃণা নিচু গলায় বলল, কারণ আমি তখন ওর চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলাম। অঙ্কের অলিম্পিয়াড, স্টেজ পারফরমেন্স, সবাই বলছিল এবার তৃণা অনিন্দর চেয়ে এগিয়ে। ও সায়নকে দিয়ে আমার নামে একটা পোস্টার বানিয়ে নেয়, তাতে একটা গাণিতিক সূত্র ছিল, পাই মাইনাস পাই ইকুয়াল টু তুমি শূন্য। আমি চমকে উঠলাম। ছঞ্চুর বলা ভিডিওর শেষ লাইনে যে কথা ছিল, পাই শেষ হয় না অনি, তাহলে সূত্রটা শুধু সংখ্যা নয়, সম্মানের খেলা ছিল। বোধিতা বলল, তাহলে তুই জানিস সায়ন নিজে হাতে কিছু করেনি? তৃণা মাথা নাড়ল। ও শুধু বলেছিল সে সত্যিটা জানে, কিন্তু পরদিন সকালে ওকে পাওয়া গেল স্কুলের ল্যাবরেটরিতে মৃত। ও আত্মহত্যা করেছিল কিনা আজও জানি না, কিন্তু আমি জানতাম ও যেটা করছিল সেটা আমাদের সবাইকে রক্ষা করার জন্য। আর ওর মৃত্যুর পর আমি চুপ করে গেছিলাম, কারণ ওর চিঠি আমি তো হারিয়ে ফেলেছিলাম। আমিও দোষী। ও হঠাৎ বলে উঠল, বোধিদা, আমি জানি আমি পরবর্তী টার্গেট, তবে যদি এটাই আমার শাস্তি হয়, আমার কিছু করার নেই, আমি মাথা নিচু করে নেব। বোধিতা চুপ করে রইল, তারপর বলল, তুই নিজেকে বাঁচাতে পারবি না, কিন্তু সত্যিকে বাঁচাতে পারিস। সায়নের মৃত্যুর সন্দেহে তুই কোথায় ছিলি? তৃণা বলল, ওই দিন সন্ধ্যায় আমি সায়নের সঙ্গে ছিলাম। ও আমায় বলেছিল তুই চলে যা, আমি এবার শেষ হিসেব করব। বোধিতা তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তাহলে খুনি শুধু শাস্তি দিচ্ছে না, সে চাইছে সবাই সেই পুরনো সত্যটা স্বীকার করুক। সেই রাতে তৃণার ব্যালকনিতে একটা কাগজ উড়ে এসে পড়ে। হাতে তুলে দেখে 89 144, নিচে লেখা নেক্সট রিমি, আর পিছনে একটা আঁকা স্কেচ, একজন মেয়ের মুখ, তৃণার নিজের মুখ, কিন্তু চোখ দুটো আঁকা একেবারে সায়নের চোখ দিয়ে, আর নিচে লেখা, তুই তো শুধু নিজেকে বাঁচালি, আমাকে নয়। রিমি সেন, যে সব সময় পেছনের বেঞ্চে বসত, ভোলা ভালা মুখ, শান্ত স্বভাব, তবু ওর হাসির ভিতর এক ধরনের স্থায়ী নিষ্প্রভতা ছিল, যেন ভাঙা গানের মতো একটাই লাইন বারবার বাজে। আজ তৃণার ব্যালকনিতে পড়ে থাকা কাগজে লেখা ছিল নেক্সট রিমি, আর পিছনে একটা স্কেচ, যার মুখ তৃণার, চোখ সায়নের। বোধিদার গলায় সেই চেনা গাম্ভীর্য। এই হত্যাকারী শুধু শাস্তি দিচ্ছে না, সে চায় অস্বীকার যেন মুখ ফুঁড়ে বেরিয়ে আসে, চোখে না বলা কান্নাগুলো যেন চিৎকার করে রূপ নেয়।
রিমি এখন সল্টলেকে থাকে, একটা প্রাইভেট স্কুলে পড়ায়। সাদামাটা জীবন, সেই ভোলা ভোলা ভাবটা এখনো আছে, তবে চোখে একটা অন্যরকম ফাঁকা তাকানো, যেটা বোঝায় অনেক কিছু কবর দেওয়া হয়েছে চুপ করে। দরজা খুলে রিমি আমাদের দেখে থমকে গেল। পিয়াল, বোধিসত্ত্বদা, ত্রিনা কিছু বলেছে? আমি বললাম, হ্যাঁ, আর তোর নাম এসেছে। সে কোনো চমক দেখালো না, শুধু একবার চোখ বন্ধ করলো, তারপর বলল, চা খাবে? চা খেতে খেতে রিমি হঠাৎ বলে উঠল, সায়নের মৃত্যুটা যেমনভাবে হয়েছে তেমনটা হবার কথা ছিল না। বদিদা কিছু না বলে শুধু তাকিয়ে রইল। রিমি বলল, অনিন্দ, সৌরভ, ত্রিনা এরা সকলে নিজের মতো করে ওকে ঠেলে দিচ্ছিল, কিন্তু আমি তো কিছুই করিনি, তাই না? সে নিজেই উত্তর দিল, কিন্তু আমি ছিলাম ওর সবচেয়ে কাছের বন্ধু, ও আমাকে ভরসা করত, আর আমি চুপ ছিলাম। ওর যখন দরকার ছিল আমি মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। হ্যাঁ। আমি বললাম, রিমি, ও কি কিছু বলেছিল শেষ দিনে? রিমি মাথা নিচু করে বলল, সায়ন আমায় একটা খাম দিতে চেয়েছিল, বলেছিল, রিমি, এই চিঠিটা বাঁচিয়ে রাখিস। আমি ওর উপর রাগ করে সেটা নিতে চাইনি। চোখে তার জল চলে আসলো। আমি ভাবতাম আমি নির্দোষ, কিন্তু এখন বুঝি চুপ থাকাটাও অপরাধ। বদিদা এবার ওকে অনুরোধ করলো, তুই যদি সে খামটা এখনো কোথাও পেয়ে থাকিস দয়া করে দে। রিমি উঠে চলে গেল ঘরের ভিতরে। কিছুক্ষণ পরে ফিরল একটা পুরনো টিনের বাক্স হাতে। তার ভেতর কাপড়, পুরনো রেজাল্ট, একটা পেন ড্রাইভ, আর একটা বাদামি খাম। মোটা কাগজে হাতে লেখা, যদি আমি না থাকি তাহলে এটা পৌঁছাক বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়ের হাতে, সায়ন। বদিদা সেটা সিল খোলার আগে বলল, সায়ন জানতো একদিন সত্য ফিরবে, তাই সে সেই সত্য পাঠিয়েছে সময়ের খামে করে। চিঠির অংশবিশেষ, আমার নামের পাশে সবসময় একটা ভুল লেগে আছে। আমি জানি আমি নিঃসঙ্গ হব। অনিন্দ আমায় অপমান করেছে, সৌরভ আমার নামে পোস্টার ছেপেছে, থিনা নিরুত্তর থেকেছে। কিন্তু রিমি, তুই তো আমায় ভালো বলতিস, তুইও চলে গেলি। আমি এখন হিসেব রাখছি, সংখ্যা আমার ভাষা, প্রতিটা অপমানের জন্য একটা গাণিতিক বিন্যাস রেখে যাচ্ছি। যদি কিছু হয়ে যায়, আমি চাই যারা চুপ থেকেছে তারাও একদিন বলুক, হ্যাঁ, আমি ভুল করেছিলাম। রিমির টেবিলের উপর সেই খাম, তার পাশে মোবাইল পড়ে আছে, আর স্ক্রিনে একটা SMS ভেসে উঠছে, 144-233, নেক্সট চঞ্চু। আমি স্তব্ধ হয়ে গেলাম। চঞ্চু, আমার বন্ধু, আমার ছায়া, সে তো এই সব ঘটনার ভিতরে ছিলই না। তবে কেন? বদিতার চোখ বন্ধ করল, ধীরে বলল, এ হত্যাকারী ভুল করে না চঞ্চু, তুই এবার নিজের পুরনো অঙ্ক খুলে দেখ। চঞ্চু, SMS স্ক্রিনে ভেসে ওঠা সংখ্যাগুলোর নিচে ওর নামটা দেখে আমি কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম। 144-233, নেক্সট চঞ্চু। আমার এতদিনের সঙ্গী, সব ঘটনায় আমাদের সঙ্গে থাকা, যে কিনা গোটা গল্পে এতদিন ছিল একজন বাহ্যিক পর্যবেক্ষক, সে হঠাৎ গল্পের কেন্দ্রে এসে দাঁড়ালো। আমি তাকিয়ে দেখলাম বদিদার মুখ, চোখে না রাগ না বিস্ময়, শুধু একরকম
আত্মমনোযোগ যেমনটা ও রাখে একজোটা চোখের দিকে চেয়ে বলার আগে, তুই ভুল বলছিস। আমরা সন্ধ্যায় গিয়ে পৌঁছালাম চঞ্চুর বাড়ি। চঞ্চু দরজা খুলল, চোখে ক্লান্তি আর ঠোঁটে চিরচেনা একটা অস্বস্তির হাসি। তোমরা জানতেই এসেছ, তাই না? বদিদা কোনো ভনিতা না করে সোজা বলল, তুই আমাকে একটা কথা বল, তুই সায়নকে চিনতিস কেমন করে? চঞ্চু চুপ করে রইল কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে বলল, সায়ন ছিল আমার দাদা। ও আমার আপন দাদা ছিল না। ওর মা আমার বাবার প্রথম স্ত্রী। ওরা আলাদা হয়ে যাওয়ার পরে ও অন্য শহরে ছিল, কিন্তু মাধ্যমিকের পরে ফিরে আসে কলকাতায়, আর 1 বছর আমাদের সঙ্গে থাকে। আমার মুখে কথা নেই, এই তথ্য আমি কখনো জানতাম না। চঞ্চু ধীরে ধীরে বলল, সায়ন মেধাবী ছিল, কিন্তু ভীষণ আবেগপ্রবণ। ওর গায়ে যেন একটা ছায়া ছিল সবসময়। আর স্কুলে ভর্তি হবার পর খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছিল এইখানে সব কিছু অঙ্ক নয়, কিছু কিছু জিনিস যোগফলের বাইরে চলে যায়। চঞ্চু চোখ নামিয়ে বলল, সায়ন আমার থেকে বড় হলেও একটা সময়ে আমাদের বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু ও কখনো পুরোই খুলে বলতো না সব কিছু। শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করতো, চঞ্চু, আমি যদি একদিন হারিয়ে যাই, তুই আমার সংখ্যা মনে রাখবি? আমি আর থাকতে না পেরে বললাম, তাহলে তুই এতদিন কিছু বললি না কেন? চঞ্চু বলল, কারণ না আমি ওর মৃত্যুর দিন বাড়িতে ছিলাম না। এই ফিরে এসে দেখি মা কাঁদছে, বাবা চুপচাপ, আর ওর ঘরে পড়ে আছে একটা কাগজ যাতে লেখা, সত্য যারা লুকায় তারা একদিন গুণে মরে। আমি পুড়িয়ে ফেলি। ভেবেছিলাম এসব আবেগ, কিন্তু আজ বুঝছি আমি শুধু আমার দাদাকে হারাইনি, তার শেষ কথাও আমি মুছে ফেলেছিলাম। চঞ্চুর পুরনো জিনিস ঘাটতে গিয়ে একটা পুরনো ডায়েরির ভাঁজে আমরা পেলাম সায়নের হাতে লেখা লুকানো আরেকটি চিঠি। হয়তো চঞ্চু জানতো না সেটা আছে। চঞ্চু, তুই যদি এটা কখনো পড়িস, জানিস আমি তোকে দোষ দিচ্ছি না। তুই ছোট ছিলি, তোর বোঝার কথা না। আমি চাই তুই জানিস সবাই ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল যদি কেউ স্বীকার না করে তবে সংখ্যাগুলো আর থামে না। আমি চলে যাব, কিন্তু আমি হিসেব রেখে যাব, আর সেই হিসেব খুঁজে পাবে একদিন তোরই মতো কেউ, যে সংখ্যা বোঝে কিন্তু অনুভবও করে। চিঠির নিচে লেখা 13, 21, 34, 55, 89, 144, 233 এবং শেষ লাইন, নেক্সট আমার বন্ধু, যার মুখে সব সময় হাসি আর চোখে গোপন মুখোশ, রিমি। আমি হতভম্ব। চঞ্চুর পরে নাম লেখা ছিল রিমির। তাহলে ওই চিঠিতে যে নেক্সট রিমি এসেছিল সেটা আসলে সায়নের ছেড়ে যাওয়া প্যাটার্নের অংশ। কিন্তু তাহলে SMS আমরা যা দেখছিলাম সেটা খুনি পাঠাচ্ছে না, বরং কেউ হয়তো সায়নের সংখ্যার ধারাটাই অনুসরণ করছে। বদিদা তখন চুপচাপ ডায়েরি বন্ধ করে বলল, চঞ্চু, তোর মুখে একটা সত্য বেরিয়ে এলো এবং তুই ভুল স্বীকার করেছিস, তাই তুই এখন বাঁচবি। আমি তাকিয়ে রইলাম। বদিদা আবার বলল, এই হত্যাকারী শুধুই শাস্তি দিতে খুন করে না, সে খুন করে যখন দেখে কেউ সত্যকে অস্বীকার করে যাচ্ছে। চঞ্চু নিজে ভুল মেনে নেওয়ায় এবার সে বেঁচে যাবে। কিন্তু আমি তখন একটা জিনিস নিয়ে ভাবছি, রিমি তো ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করে ফেলেছে। তাহলে এবার পরবর্তী লক্ষ্য কে? বদিদা হঠাৎ উঠে দাঁড়ালো, তার ঠোঁটে সেই গম্ভীরতার ছাপ, চোখে একরকম কড়া স্থিরতা। পেয়াল, এবার হিসেব আমাকে শুরু করতে হবে।
খুনি শুধু আমাদের সামনে নেই, সে হয়তো ঠিক আমাদের ভেতরেই আড়ালে দাঁড়িয়ে দেখছে। রিমি আমাদের কথা বলেছিল আগেই। বলেছিল সায়নের মৃত্যুর আগের দিন সে একটা খাম নিতে অস্বীকার করেছিল। বলেছিল সে চুপ ছিল বলে নিজেকে দোষী মনে করে। কিন্তু বদিদা চুপ করে রইল না। ও জানত এই চুপ করাটার ভিতরে শব্দ আছে, আর সেই শব্দ একদিন চিৎকার হয়ে ফিরে আসে। সেদিন সন্ধ্যায় বদিদা আমাকে আর চঞ্চুকে নিয়ে গেল আমাদের পুরনো স্কুলের ল্যাবরেটরিতে, যেখানে সায়নের মৃতদেহ পাওয়া গিয়েছিল। পুরো স্কুল এখন তালাবন্ধ, কিন্তু বদিদার কাছে অনুমতি থাকার জোরে আমরা ভিতরে ঢুকলাম। মাঠ অন্ধকার, ল্যাব ঘরের জানলা অর্ধেক খোলা। বদিদা জানলার নিচে মাটিতে বসে কাগজে কলম দিয়ে কি সব আঁকছিল। তারপর বলল, পিয়াল, একবার যদি ধরে নিস সায়ন আত্মহত্যা করেনি, তাহলে ওর শরীরে কোনো স্ট্রাগলের চিহ্ন ছিল না কেন? আমি বললাম, ও যদি বিশ্বাস করত মৃত্যুই ওর শেষ সংখ্যা, তাহলে হয়তো নিজেকে ছেড়ে দিয়েছিল। ঠিক তাই, কিন্তু কাউকে বিশ্বাস করেছিল বলেই ও শান্ত ছিল। চঞ্চু ফিসফিস করে বলল, এই রিমি? আমরা রিমিকে ফোন করলাম। সে বলল তার কাছে একটা পুরনো ফোন আছে, যেটাতে সায়নের পাঠানো শেষ মেসেজ আছে, যেটা এতদিন ও প্লে করতে পারেনি কারণ ফোনের চার্জার ছিল না। বদিতা নির্দেশ দিল ওটা যেন এখনই আনে। রিমি এলো, কাপা হাতে ফোনটা বদিতে হাতে দিল। বসার ঘরে আমরা চারজন চুপচাপ বসে আছি। বদিদা মোবাইলটা চালু করে অডিও প্লেয়ার ওপেন করল। সায়নের কণ্ঠস্বর ভেসে উঠল, হে রিমি, আমি জানি তোরা সবাই আমায় ছেড়ে গেছিস, কিন্তু আমি তোকে আজও বিশ্বাস করি। আমি যা বলতে পারিনি তুই বলবি। আমি খুন হব, আত্মহত্যা নয়। আর যেই করুক সেটা তোকে বলা আছে আমার সূত্রে। পাই 3.1415, তারপরেও যে শেষ নেই। মেসেজটা কেঁপে কেঁপে শেষ হলো। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সায়ন স্পষ্ট বলেছিল আমি খুন হব, আর সেই প্রমাণ রিমির কাছেই ছিল। বদিদা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রেমে, তুই তো সেই চিঠিটা ছিঁড়ে ফেলিসনি, তুই রেখেছিলি। তুই জানতিস, তুই জানিস। রিমির গলা কাঁপছিল। আমি ভয় পেয়েছিলাম। বদিদা বলল, ভয় পেয়েছিলে ঠিক, কিন্তু তার মানে এই নয় যে তুই দোষী। দোষী সেই যে সত্যি জানে, তাও চুপ করে থাকে না, বরং মিথ্যে চড়ায়। তুই শুধু সায়নকে ভালোবেসে গেছিলিস। রিমির চোখে জল। সে ধীরে বলল, সায়ন আমাকে বলেছিল সংখ্যা শেষ হয় না রিমি। তোর চোখে আমি দেখি তুই একদিন সব বলবি। আমরা সেদিন রাতেই ফিরে আসছিলাম। ছঞ্চু হঠাৎ ফোনে একটা মেল পায়। নো সেন্ডার, সাবজেক্ট 233 to 377, বডি। নেক্সট রিমি, ডান। নেক্সট তুমি, তুমি যে সব কিছু দেখেও নিজেকে নিরপেক্ষ ভাবো। তুমি যে কিনা গল্পের বাইরে থাকলেও ভিতরে ঢুকে গেছো। পিয়াল। আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। আমি তো শুধু লিখছি, বলছি, দেখছি, কিন্তু আমি কি কিছু জানি যেটা আমি বলিনি? বদিদা কাঁধে হাত রাখল। এবার তুই সত্যি চিন্তা কর, তুই শুধুই বর্ণনাকারী ছিলে, নাকি তোর ভিতরেও কোনো ভুল, কোনো অপরাধ, কোনো অস্বীকার লুকিয়ে আছে? আমি এই শব্দটা লিখতে গিয়েই হাত কাঁপছে আমার। আমি তো শুধু লিখে যাচ্ছিলাম। আমি তো শুধু বদিদার সঙ্গে ছিলাম।
তাহলে এই SMS কেন? 233 377 নেক্সট তুমি পিয়াল। বেশ রাত, আমি আর চঞ্চু দুজনে বসে আছি বদিদার ঘরে। ঘর ভর্তি বই, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ আর অঙ্কের সূত্র। ঘড়ির কাঁটা যেন নড়ছে না। বদিদা বলল, তুই জানিস পিয়াল, আমি তোকে কখনো বন্ধু হিসেবে দেখিনি। আমি চমকে উঠলাম। আমি তোকে দেখেছি একজন স্বীকারোক্তিকারী হিসাবে। তুই সব ঘটনা দেখেছিস, তুই সব মুখ চিনিস। তুই আমার থেকে আগে বুঝিস কে সত্য বলছে আর কে চাপা দিচ্ছে। তাই তুই যদি নিজেকে দূরে রাখিস, সেটা হবে সবচেয়ে বড় মিথ্যে। আমি ধীরে বললাম, তুমি বলতে চাও আমিও দোষী? বদিদা কিছু বলল না, শুধু চুপ করে একটা সাদা কাগজ এগিয়ে দিল। আমার পুরনো লেখা, সায়ন। ওটা আমারই একটা লেখা। বহুদিন আগে আমি লিখেছিলাম স্কুল ম্যাগাজিনের জন্য, সায়নের মৃত্যুর 1 মাস পরে। আর লেখাটার শেষ লাইনে আমি লিখেছিলাম, ও কাঁদত কিন্তু মুখে হাসি রাখত। আমরা সবাই জানতাম, তবু কেউ বলতাম না কিছু, কারণ ওর কান্না আমাদের অস্বস্তিকর লাগতো। আমি চুপ করে আছি। বদিদা বলল, তুই জানতিস সায়ন শুধু একটা নাম নয়, সে তোর কাছের মানুষ ছিল। তুই যদি একটা শব্দ লিখে সত্য বলতিস, তাহলে হয়তো অনেক কিছু বদলে যেত। আমি বললাম, তাহলে কি আমি পরবর্তী খুন? বদিদার চোখে ঝিলিক। না, তুই নিজে স্বীকার করেছিস, তাই তুই বাঁচবি। কারণ এই খুনি কাউকে খুন করে না কেবল বদলার জন্য। সে খুন করে যখন কেউ নিজেকে নিষ্পাপ সাজিয়ে রাখে। চঞ্চু বলল, এই তাহলে এই SMS গুলো কি পাঠাচ্ছে? কি এই 13, 21, 34 এইভাবে কেন যাচ্ছে? বদিদা এবার দাঁড়িয়ে গিয়ে বোর্ডে লিখল, ফিবোনাচ্চি সিরিজ 13, 21, 34, 55, 89, 144, 233, 377। এটা নিছক অঙ্ক নয়, এটা হচ্ছে অপরাধের আবেগিক বৃদ্ধি। প্রতিটি পরবর্তী সংখ্যা তার কারণ হয়েছে দুটি আগের সংখ্যার উপর ভিত্তি করে। মানে একটা পাপ একা আসে না, তা গড়ে ওঠে আগের দুটি অপরাধকে যোগ করে। আমি তাকিয়ে রইলাম, সব কিছু যেন খুলে যাচ্ছে সামনে। বদিদার বিশ্লেষণ, যারা চুপ থেকেছে তারা অপরাধী, যারা উস্কে দিয়েছে তারা অপরাধী, যারা শুধু দেখেছে তারাও অপরাধী। এই গল্পে প্রতিটি চরিত্র হলো সেই সংখ্যা, যে সংখ্যা নিজে একা দাঁড়ায় না, বরং আগে কি করেছিলাম তা নিয়ে সামনে এগোয়। চঞ্চু ফিসফিস করে বলল, তাহলে পরবর্তী সংখ্যা 377 কার? বদিদার গলা ঠান্ডা কিন্তু কাঁপা কাঁপা। এবার সেই আসবে যে ছিল একদম আড়ালে, কিন্তু সব জানতো, সব ক্লু রেখে গেছে, সব ফাঁদ বানিয়েছে খুনি। হঠাৎ মোবাইলে নতুন SMS, সেন্ডার আননোন নাম্বার, মেসেজ, I am 377 and my final number is not the end because Fibonacci never ends. Next clues wait. Where everything started. School laboratory. রাত 10টা। আমরা আবার যাচ্ছি স্কুল ল্যাবরেটরিতে। এই সেই জায়গা যেখানে সায়নের দেহ পাওয়া গিয়েছিল। এই সেই জায়গা যেখান থেকে SMS এসেছিল বদিদার ফোনে। নেক্সট ক্লু ওয়েটস, ওয়্যার এভরিথিং স্টার্টেড, স্কুল ল্যাবরেটরি। গেটের তালা খুলেছে হেড স্যার নিজে, বদিদার পরিচিত মানুষ, আর বদিদার সম্মান জানেন। ভেতরে ঢোকার সময় বাতাস থমথমে, যেন প্রতিটি জানলার কাজ আমাদের দিকে তাকিয়ে আছে। ল্যাবের ভিতর ঢুকে বদিদা ধীরে ধীরে গেল সেই টেবিলটার কাছে, যার নিচে একসময়
সায়নের ব্যাগ পড়েছিল। এবার সেখানে কিছু নেই, তবে মেঝেতে একটা মরচে ধরা টিনের ঢাকনাওয়ালা বাক্স চোখে পড়ল। চঞ্চু বলল, এইটা তো কখনো চোখে পড়েনি। প্রদীদা সেটা খুলে দেখল। ভেতরে পুরনো বই, জীর্ণ কাগজ আর একটা কালচে নীল ডায়েরি। প্রথম পাতা, আমি সায়ন, আমার মৃত্যু কেবল একটা সংখ্যা নয়। আমি মরে যাব, কিন্তু আমি বেঁচে থাকব। যারা মিথ্যে বলেছে, যারা চুপ থেকেছে, তাদের মাঝে আমার ফেরা হবেই। পরের পাতাগুলিতে প্রতিটা নামের পাশে সংখ্যা, নাম, সংখ্যা, মন্তব্য। অনিন্দ 21, মিথ্যে রটনা সৌরভ 34, অসম্মান ত্রিনা 55, নীরবতা রিমি 89, বিশ্বাসভঙ্গ চঞ্চু 144, নীরব সাথী পিয়াল 233, চোখে দেখা মুখে না বলা 377, সব জানে তবু নির্দেশ দেয়। চঞ্চু হতভম্ব, এই নামটা নেই, শুধু চিহ্নিত, সব জানে নির্দেশ দেয়। বদিদার চোখ বন্ধ করে বলল, কোনে? ডায়েরির শেষ পাতায় লেখা 377 আমার শেষ সংখ্যা নয়, কারণ ফিবোনাচি থামে না, বাড়ে। কিন্তু একদিন কেউ আসবে যে সংখ্যা নয়, সত্যি বলবে, বোধিসত্ত্ব। বোধিদা ধীরে বলল, এক্ষুনি জানতো আমি থাকবো, ওর প্ল্যানেই আমি ছিলাম, ওর প্রয়োজনেই আমি এসেছি। কিন্তু ও ভেবেছে আমি শুধু সংখ্যা বুঝি। আমি ভুল প্রমাণ করব, কারণ আমি মানুষকে পড়ি। চঞ্চুর ফোনে আবার একটা নো কলার আইডি মেসেজ আসে। ওয়েল ডান। এখন শেষ প্রশ্ন, যদি সব জানো তবে খুনি কে? পড়ে চুপচাপ হয়ে গেলাম আমরা। চঞ্চু মুখ তুলে জিজ্ঞাসা করলো, প্রতিটা সত্যি কি তুমি জানো কে করছে এসব? বদিদা বলল, হ্যাঁ, এবং আমি শুধু জানি না, আমি প্রমাণ নিয়ে দাঁড়াবো খুব শীঘ্রই। সেদিন দুপুরবেলা ল্যাবরেটরির ঘরে দাঁড়িয়ে আছি। চঞ্চু, রিমি আর বোধিসত্ত্বদা, যার মুখে ছিল সেই বহু প্রতীক্ষিত সত্যের ছায়া। সে বলল, এখন সময় হয়েছে সব মুখোশ খুলে ফেলার। সংখ্যাগুলো আর ছায়া নয়, এবার ওরা সত্যি কথা বলবে। আমাদের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নামল। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, আমাদের বদিদা বলতে শুরু করলো, এই গল্পটা খুনের নয়, এটা ছিল মানসিক প্রতিশোধের পরিকল্পনা। সায়ন নিজে খুন হয়নি, সে নিজের জীবনের ইতি টেনেছিল, কিন্তু তাকে সেই জায়গায় ঠেলে দিয়েছিল আমাদের কিছু বন্ধুরা আর একজন শিক্ষক, অরিন্দম লাহা। আমরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকি। হ্যাঁ, আবার বুদ্ধিদা বলতে লাগলো, অঙ্কের শিক্ষক অরিন্দম ওকে বোঝাতো, তোর কষ্টগুলো সংখ্যায় বোঝা যায়, তোর যন্ত্রণাকে আমি থিওরিতে বসাতে চাই। সে চাইতো এমন একটা গাণিতিক মডেল বানাতে যেখানে মানুষ ভুল করলে একটা মেন্টাল কাউন্ট বাড়বে, ঠিক যেমন ফিবোনাচি সিরিজে হয়। প্রত্যেকটা সংখ্যা একটা মানুষের অপরাধের স্তর। 13 সায়ন নিজে, 21 অনিন্দ, সে সায়নের বিরুদ্ধে মিথ্যে বলেছিল। 34 সৌরভ, সে পোস্টার ছড়িয়েছিল। 55 ত্রিনা, যার নীরবতা বিশ্বাসঘাতকতার মতো ছিল। 89 রিমি, সায়নের কথা জেনেও পাশে না দাঁড়ানো। 144 চঞ্চু, যে সব জেনে চুপ ছিল। 233 পেয়াল, যার চোখে অনেক কিছু ধরা পড়েছিল, কিন্তু সে শুধু লেখার সাহস করেছে, মুখে কিছু বলেনি। আর 377 অরিন্দম লাহা, এই খেলার নির্মাতা।
অরিন্দম নিজে হাতে কাউকে খুন করেনি, কিন্তু অনিন্দর ফোনে SMS পাঠিয়ে লিখেছিল, তুই 21, তুই মিথ্যে বলেছিস, এবার সিরিজে তোর পালা। অনিন্দ সেই চাপে অপরাধবোধ, ভয় আর অপমানের চাপে নিজেকে শেষ করে দেয়। এটা মানসিক প্ররোচনা, যেটা আইনত অপরাধ, শাস্তিযোগ্য খুনের চেষ্টা সমান। সায়নের মোবাইল থেকে পাওয়া ডায়েরি ও অডিও রেকর্ডিং অনুযায়ী, স্যার, আমি যদি না থাকি তাহলে সংখ্যাগুলো বলো বাকিদের, যেন ওরা বোঝে আমি শুধু বলছিলাম না। আর অরিন্দমের কম্পিউটার থেকে মেলে একটা পুরো প্রজেক্ট ফাইল, দ্য ম্যাথ অফ রিমোটস, ইমোশনাল সিকোয়েন্স অ্যান্ড হিউম্যান ব্রেকডাউন, যেখানে সায়নের জীবনকে সে একটা গাণিতিক মডেলে রূপান্তরিত করেছিল। সঞ্চু ফিস ফিস করে জিজ্ঞেস করলো, আর এই সৌরভ, ত্রিনা? বথিতা এবার শান্ত গলায় জানালো, অনিন্দর মৃত্যুর পর সৌরভের বাড়ি থেকে তাকে মানসিক চিকিৎসার জন্য পাঠানো হয়। স্কুল থেকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়, কিন্তু ওর পরিবার চেষ্টা করেছে তাকে আবার মানুষ করতে। আর ত্রিনা নিজের উপর অপরাধবোধ ভেঙে পড়েছিল, একবার আত্মহত্যার চেষ্টা করে, তবে বেঁচে যায়। এখন ওর পরিবার শহর ছেড়ে দিয়েছে, ও নিখুঁত নীরবতার শাস্তি পেয়ে গেছে। একাকিত্ব আর অপরাধবোধ। অরিন্দম ধরা পড়ে, ওর বিরুদ্ধে মানসিক শোষণ, আত্মহত্যা প্ররোচনা ও ছাত্রদের ব্যক্তিগত তথ্য দিয়ে গবেষণা চালানোর অভিযোগ আনা হয়। তার প্রজেক্ট ফাইলে আরেক ছাত্রের নাম ছিল, অর্থাৎ ও এই খেলা চালিয়ে যেতে চাইছিল। হ্যাঁ, আমি জানি আমি কিছু বলিনি, শুধু লিখেছি। কিন্তু আজ যখন দেখি সংখ্যাগুলো পেরিয়ে মানুষের মুখ দেখা যায়, তখন বুঝি গণিত ভুল করে না, কিন্তু যারা মানুষকে সংখ্যায় পরিণত করে তারা করে। আর সেই ভুলের শাস্তি গাণিতিক প্রতিশোধ নয়, বরং আত্মদহনের আগুন। শেষে বধিতা স্বগতোক্তি, এই কেসের শেষে আমি একটা জিনিস শিখলাম, খুন শুধু ছুরি দেওয়া হয় না, চুপ করে থেকেও মানুষ খুন হয়ে যেতে পারে। আর যারা চুপ করিয়ে রাখে তারা খুনের চেয়ে কম নয়।